সুপ্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025 রায় ও মার্টিন সায়েন্টিফিক সাজেশন 2025 ভৌত বিজ্ঞানের চলতড়িৎ অধ্যায়ের আরও একটি পর্ব নিয়ে আমরা আলোচনা করব, তড়িৎ চুম্বকত্ব। এর আগে যে সমস্ত পর্বগুলো হয়েছে সেইগুলো অবশ্যই দেখে নেবে, কারণ এই অধ্যায় থেকে তোমাদের অনেকটাই নাম্বার কিন্তু থাকে। তাই ওই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যাও, সেইখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে নিতে পারবে। চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে, সেইখানে সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তো এখানে আরম্ভ করি তড়িৎ চুম্বকত্ব। বহু বিকল্পী যে প্রশ্নগুলো হয় এমসিকিউ, সেইগুলো দেখে নেব। প্রথমে দেখো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে এখানে কিন্তু 4টি অপশন মোট রয়েছে। তো এখানে 4টি অপশনের মধ্যে সঠিক যে অপশনটি হবে তা হচ্ছে বি, মধ্যমা প্রবাহের দিক এবং তর্জনী চুম্বক ক্ষেত্র বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহী বিক্ষেপণকে বোঝায়। তো এই বি অপশনটি তোমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তো আমাদের এখানে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি আমি নোট করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। যেমন দেখো, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ যে তারের গতির অভিমুখ অর্থাৎ তারের ওপর ক্রিয়ারত বলের অভিমুখ নির্দেশ করবে। এটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এটা দেওয়ার কারণ কি, তোমাদের সুবিধার্থে। ওকে, এরপরে আসি দেখো 2, মোটরের নিয়ম বলা হয় কোনটিকে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয় মোটরের নিয়ম, অর্থাৎ বৈদ্যুতিক মোটরের কথা এখানে বলেছে। অনুরূপ প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয় মোটরের নিয়ম, অর্থাৎ বি অপশনটি কারেক্ট হবে। ওরস্টেডের নীতি কাজে লাগিয়ে কি তৈরি করা হয়? ওরস্টেডের নীতিকে কাজে লাগিয়ে মোটর তৈরি করা হয়। ওরস্টেডের নীতিটা কি? বৈদ্যুতিক স্রোতের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই নীতির ভিত্তিতে মোটর তৈরি করা হয়েছে, যেখানে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবং চুম্বক ক্ষেত্রের সাহায্যে। অথবা যে প্রশ্নটি রয়েছে, চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, নীতির ওপর ভিত্তি করে কোন যন্ত্র প্রস্তুত করা হয়? তা হবে বৈদ্যুতিক মোটর, অর্থাৎ সি অপশনটি কারেক্ট হয়ে যাবে। এরপর 4, কোনটি দিয়ে তড়িৎ চুম্বকের মজ্জা তৈরি করা হয়? অবশ্যই এখানে সঠিক উত্তর হবে নরম লোহা বা কাঁচা লোহা। তড়িৎবাহী সলিনয়েডে কোন প্রকার চুম্বকের ন্যায় আচরণ করে? দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করবে। নোটটাও দেখে নাও। সলিনয়েডে তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে এর চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং এটি একটি দণ্ড চুম্বকের মতো দুটি মেরু, উত্তর ও দক্ষিণ মেরু তৈরি করে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নোট করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। এই সমস্ত পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে আমাদের পিডিএফ পেড গ্রুপে, ঠিক আছে? সেই পেড গ্রুপে তোমরা লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ সায়েন্টিফিক সাজেশনের যে প্রশ্নপত্র এবং তার সাথে সাথে ABTA পুরনো প্রশ্নপত্র যতগুলো সেট ছিল, WBTA অর্থাৎ বা পর্ষদের যে টেস্ট পেপার, সেই পর্ষদের টেস্ট পেপারে ওল্ড পাবে এবং তার সাথে সাথে ABTA এবং মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের যে নতুন বেরোবে 2025-এর জন্য, সেইগুলোরও নতুন পেয়ে যাবে এই কোর্সের মধ্যে। এই কোর্সটি তোমাদের খুবই হেল্পফুল হবে বলে আমার মনে হয়, কারণ বিগত বছরে অনেকেই এই কোর্স থেকে উপকৃত হয়েছে। চাইলে সহজেই জয়েন হয়ে যেতে পারো। এখন থেকে জয়েন হয়ে গেলে অনেক বেনিফিট পাবে, কারণ সমস্ত পুরানো টেস্ট পেপারগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তার সাথে সাথে অধ্যায় ভিত্তিক যেগুলো করানো হচ্ছে তার পিডিএফও পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে হোয়াটসঅ্যাপ করে বিভিন্ন ইনফরমেশন জেনে নিতে পারবে। ওকে, এরপরে দেখো 6-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, যদি বার্লো চক্রে তড়িৎ প্রবাহ চুম্বক ক্ষেত্রের অভিমুখ একই সঙ্গে উল্টে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ঘূর্ণনের অভিমুখ কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ একই থাকবে, ঠিক আছে? তো এখানে নোট করে দিয়েছি যে চক্রের ঘূর্ণনের প্রভাব কিভাবে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। যেমন 1, চুম্বকের ক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহ উল্টে দিলে চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হয়ে যায়।
দ্বিতীয়ত, তড়িৎ প্রবাহের অভিমুখ একই রেখে চুম্বকের মেরুদয়ের অবস্থান উল্টে দিলে চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হয়ে যায়। চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহ অভিমুখ একই সঙ্গে উল্টে দিলে তা ঘূর্ণনের কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। চুম্বক সরিয়ে নিলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। এই তো চুম্বক সরিয়ে নিলে তড়িৎ প্রবাহটা টোটালটাই বন্ধ হয়ে যায়। তো এই রকমভাবে নোটগুলো করেছি। এই নোটগুলো তোমাদের পরীক্ষার খাতায় লেখার জন্য না, এই রিলেটেড আরও কিছু আছে কিনা, অর্থাৎ আমরা 6 নম্বরের যে প্রশ্নটা করলাম তার উত্তর তো হয়ে গেল একটা, কিন্তু এই রিলেটেড কিছু ব্যাপার আমরা জেনে নেব যাতে আমাদের জ্ঞানের বৃদ্ধি ঘটে। ওকে, পরবর্তী ক্ষেত্রে কোনো প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় সেই ক্ষেত্রে আমরা করতে পারবো। এই কারণে এই নোটগুলো দিয়েছি, এগুলো খাতায় লিখবে না, এগুলো কেবলমাত্র পড়ার জন্য, আর যে অপশনের উত্তর দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের লেখার জন্য। এরপর আসি 7, চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়াকে প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী ওরস্টেড। 8, একটি বৈদ্যুতিক মোটরে অ্যামেচারের তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয়ে অ্যামেচারের কয়টি আবর্তনে? তো এখানে অর্ধক হয়ে যাবে, অর্ধেক আবর্তনে। অ্যামেচার অর্ধেক ঘুরলে তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে যায়, যা মোটরের যে নিরবিচ্ছিন্ন ঘূর্ণন নিশ্চিত করে। অনুরূপ যদি প্রশ্ন থাকে যে বৈদ্যুতিক যে মোটর কুণ্ডলী একবার পূর্ণ ঘূর্ণনে তড়িৎ প্রবাহের মাত্রার দিক পরিবর্তন হয়, তা হবে 2 বার। প্রতিটি অর্ধেক আবর্তনের শেষে তড়িৎ প্রবাহের দিকে একবার করে পরিবর্তিত হয়, ফলে সম্পূর্ণ ঘূর্ণনে মোট 2 বার পরিবর্তিত ঘটবে। এরপর চলে আসছি 9 দাগের প্রশ্নগুলো। 9, কোনো চুম্বক শলাকার ওপর যে পরিবাহী তারের রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ চালনা করলে শলাকার উত্তর মেরু বিক্ষেপিত হবে। তো এখানে কোন দিকে বিক্ষেপিত হবে? পশ্চিম দিকে বিক্ষেপিত হবে। কারণ কি, দেখো এখানে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী চুম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ এবং বলের দিক নির্ধারণ করা হয়, যেখানে ক্রিয়ার ফলে শলাকাটির পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয়। তারপর আসি 10, একটি কাঁচা লোহার দণ্ড একটি সলিনয়েডের অভ্যন্তরে প্রবেশ করালে চুম্বক ক্ষেত্রের পরিমাণ কি হবে? চুম্বক ক্ষেত্রের পরিমাণ বাড়বে। লোহা চুম্বক পদার্থ হওয়ায় এটি সলিনয়েডের চুম্বক ক্ষেত্রকে আরও তীব্র করে তোলে, এর ফলে সলিনয়েডের চুম্বক ঘনত্ব বৃদ্ধি পায়। অনুরূপ যদি এইরকম একটা প্রশ্ন দিয়ে দেয় যে একটি তামার দণ্ডকে একটি সলিনয়েডের অভ্যন্তরে প্রবেশ করালে চুম্বক ক্ষেত্রের পরিমাণ কি হবে? একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কারণটা কি, দেখো তামা একটি অচুম্বকীয় পদার্থ, চুম্বক পদার্থ নয়, তাই এটি সলিনয়েডের চুম্বক ক্ষেত্রের পরিমাণ কোনো পরিবর্তন ঘটাবে না, তাই একই থাকবে। খুব ভালো কিন্তু প্রশ্নগুলো, হ্যাঁ, ভালো করে যদি করতে পারো এখান থেকে সবই কমন পাবে, টেস্ট পেপারেও দেখবে রিপিট আসবে বারবার। তো 11 দেখো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে জানা যায়, কি জানা যায়? চুম্বক ক্ষেত্রের অভিমুখ জানা যায়। তো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কি? তড়িৎবাহী তারে বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে ব্যক্তিটি প্রসারিত বাম হাতটি যেদিকে থাকে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। অনুরূপ প্রশ্ন, তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপণের দিক যে নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত করা যায় তা হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ওকে, এবারে দেখো 12 দাগের যে প্রশ্নটি রয়েছে, একটি ঋজু তড়িৎ বাহিত পরিবাহীর জন্য চুম্বক বলরেখার আকার কি হবে? বৃত্তাকার হবে। নোট করে নাও, ওরস্টেডের নীতি অনুযায়ী একটি সোজা পরিবাহীর চারপাশে চুম্বক বলরেখা বৃত্তাকারে বিন্যস্ত থাকে, তাই এই ক্ষেত্রে কিন্তু বৃত্তাকার হবে। ক্লিয়ার? 13, প্রদত্ত কোন যন্ত্রটি ঘড়ির কাঁটার নিয়ম মেনে চলে? তা হবে বৈদ্যুতিক মোটর। এই অপশনটি কারেক্ট হবে। কেন? বৈদ্যুতিক মোটর একটি নির্দিষ্ট দিকে ঘোরে, যা ঘড়ির কাঁটার মতো হতে পারে, নির্ভর করে তড়িৎ প্রবাহ এবং চুম্বক ক্ষেত্রের দিকের উপর। তড়িৎ প্রবাহ এবং চুম্বক ক্ষেত্র যে দিকে হবে তার ওপর নির্ভর করে কিন্তু হয়, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, এরপর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আমরা দেখে নেব একটা একটা করে। প্রথমে দেখো, ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? আমরা সকলেই জানি ইলেকট্রিক মোটরে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। অনুরূপ যদি প্রশ্ন থাকে
এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, তা হবে ইলেকট্রিক মোটর। 2, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ নির্দেশ করা হয়? তর্জনী দিয়ে চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করা হয়। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে? দেখো এখানে সবকটারই মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি করে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে 90 ডিগ্রি করে বা সমকোণে থাকবে। এরপরে আসছি, দেখো তড়িৎ চুম্বক কি? তড়িৎ চুম্বক হলো একটি যন্ত্র যা বৈদ্যুতিক স্রোত এবং চুম্বকীয় ক্ষেত্রের সাহায্যে কাজ করে। এটি মূলত একটি চুম্বকীয় পদার্থ যেখানে লোহার কোর ব্যবহার করা হয় বা মজ্জা হিসেবে ব্যবহার করা হয়, যা বৈদ্যুতিক স্রোতের প্রবাহিত হলে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। 5, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা কি নির্দেশ করবে? মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। 6, বার্লো চক্রের ঘূর্ণন কোন ধরনের তড়িৎ প্রবাহ হয়, অথবা বার্লো চক্রকে ঘোরানোর জন্য কোন ধরনের শক্তি প্রয়োজন, তড়িৎ প্রয়োজন? তা হবে ডিসি মোটর বা সমপ্রবাহ, ডাইরেক্ট কারেন্ট। এই ক্ষেত্রে কিন্তু এসি কারেন্ট ব্যবহার করা হয় না, মাথায় রেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে কোন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহৃত হয়? তা হবে বৈদ্যুতিক মোটর। 8, বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে, অথবা বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী কোন নীতি মেনে চলে? তা হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। 9, তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় এমন একটি যন্ত্রের নাম, তা হয়ে যাবে মোটর, বা যদি আমরা একাধিক যন্ত্র দেখি জেনারেটর, বৈদ্যুতিক সলিনয়েড। ক্লিয়ার? এরপর আসছি 10, চুম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ নির্ণয়ে সংশ্লিষ্ট নিয়মটি কি? তা হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ঠিক আছে? তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যদি পিডিএফের প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো রেখে দিও, দেখবে তোমাদের অনেকটাই কাজে আসবে এই পিডিএফগুলো। আমি বলছি তোমাদের হয়তো কথাগুলো ভালো লাগছে না, অল্প অর্থের বিনিময়ে, ঠিক আছে, তোমরা ব্যানারটা লক্ষ্য করতে পারছো, দেখো একদম অল্প অর্থের বিনিময়ে তুমি আজ থেকে একদম মাধ্যমিক হওয়া পর্যন্ত সমস্ত রকম অ্যাক্সেস পেয়ে যাবে এবং ডাউট ক্লিয়ার করার একটাও জায়গা থাকবে। ঠিক আছে? আশা করি এইরকম সুবিধা হয়তো অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবে বলে আমার মনে হয় না। এরপরে দেখো 11 দাগের যে প্রশ্নটি রয়েছে, চুম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী তারের ওপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা হয়? তা হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করে? বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করবে, দেখো প্রত্যেকটাই দিয়ে দিয়েছি, একটা বলেছে, আমি সবটাই দিয়েছি, বারবার তো রিপিট করছে এটা কোশ্চেনগুলো। বাম হাতের আঙ্গুল, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, আর বাম হাতের মধ্যমাটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। তর্জনী হচ্ছে তোমার বলের প্রয়োগ বা চুম্বকের বলের দিক নির্দেশ করে, বৃদ্ধাঙ্গুষ্ঠটা হচ্ছে চুম্বক ক্ষেত্র নির্দেশ করবে। তো এটা একটু দেখে নিও। তারপর হচ্ছে বার্লো চক্র ব্যবহৃত হয় এমন ধরনের চুম্বক, কি ধরনের চুম্বক? অসূক্ষ্ম আকৃতির চুম্বক ব্যবহার করা হয়। এরপর 13 দাগের প্রশ্নে চলে যায়, তড়িৎ চুম্বকের মেরুর প্রকৃতি কি তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে? হ্যাঁ, তড়িৎ চুম্বকের মেরুর প্রকৃতি তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে। সলিনয়েডের মধ্যে তারের পাক সংখ্যা বাড়ালে চুম্বক ক্ষেত্রের শক্তি বাড়ে না কমে? এখানে হবে পাক সংখ্যা বাড়লে চুম্বক ক্ষেত্রের শক্তি বাড়বে। অনুরূপ প্রশ্ন, যে তারের পাক সংখ্যা কমালে বৈদ্যুতিক মোটরের শক্তি কি পরিবর্তিত হয়? বৈদ্যুতিক মোটরের শক্তি কমে যায়। 15, বার্লো চক্রে ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নিয়ন্ত্রিত? এবং বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে অ্যামেচারের ঘূর্ণনের অভিমুখ কোন নিয়ম অনুযায়ী হয়? তা হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2, এই সমস্ত প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথমে যে প্রশ্নটি আসছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম লিখতে বলেছে, তো লিখে দেবে, তড়িৎবাহী তারের বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকে, ব্যক্তিটি প্রসারিত হাত
বাম হাতটি যেদিকে থাকবে চুম্বক ক্ষেত্রের শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। এটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখবে একটা চিত্র সাহায্যে ব্যাখ্যা করব। দ্বিতীয়ত হচ্ছে তড়িৎ চুম্বকের ক্ষমতা বা শক্তি কী কী উপায়ে বৃদ্ধি বা হ্রাস পায়। তো আমরা এখানে দুটোই দেখে নেব। তো প্রথমেই আমরা দেখে নেব তড়িৎ চুম্বকের ক্ষমতা বৃদ্ধি করার উপায় কি। তার কুণ্ডলীর পরিমাণ বৃদ্ধি, তার কুণ্ডলীর পাক সংখ্যা যত বাড়াবো সেই ক্ষেত্রে বাড়বে। বৈদ্যুতিক প্রবাহ বৃদ্ধি করলে বাড়বে তড়িৎ চুম্বকের ক্ষমতা। লোহার কোর ব্যবহার যদি করি, কাঁচা লোহার কোর, সেই ক্ষেত্রে বাড়বে এবং লোহার কোরটা ভালো হতে হবে যাতে সংমিশ্রণ না থাকে। প্রতিটি ইউনিটি দৈর্ঘ্যের কুণ্ডলীর ঘনত্ব বৃদ্ধি করতে হবে, অর্থাৎ পাক সংখ্যা বাড়াতে হবে। এইগুলো করলে কিন্তু বৃদ্ধি পাবে। আর যদি তড়িৎ চুম্বকের ক্ষমতা হ্রাসের কথা বলা হয় তাহলে কোন কোন বিষয়গুলো দেখো, তার কুণ্ডলীর পরিমাণের সংখ্যা হ্রাস করতে হবে এবং বৈদ্যুতিক প্রবাহ কমাতে হবে। লোহা ছাড়া অন্য কোনো কোর যদি ব্যবহার করি বা মজ্জা হিসেবে ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু হ্রাস করা যায়। এরপর হচ্ছে কুণ্ডলীর দৈর্ঘ্যের বাড়ানো, কুণ্ডলীর দৈর্ঘ্য বাড়ালে সেই ক্ষেত্রে কিন্তু কমে যাবে। এরপরে 3-এর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, 3, বৈদ্যুতিক মোটরের শক্তি বা ডিসি মোটরের শক্তি কী কী উপায়ে বাড়ানো হয়। তো এখানে ইন শর্টে যদি আমরা বলি তাতে অ্যামেচারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে অথবা প্রবাহ মাত্রা বাড়িয়ে কিংবা ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়িয়ে অ্যামেচারের ঘূর্ণন বেগ বাড়ানো যায়। এরপর আসি ডিসির পরিবর্তে বার্লো চক্রে এসি বা পরিবর্তিত প্রবাহ প্রয়োগ করলে কি ঘটবে সেটা আমরা দেখব। দেখো, প্রবাহ মাত্রার অভিমুখ বিপরীতমুখ হলে বার্লো চক্রের ঘূর্ণন বিপরীতমুখী হয়। পরিবর্তিত প্রবাহ মাত্রার অভিমুখ খুব দ্রুত পরিবর্তিত হয়। যেমন পরিবর্তিত প্রবাহের কম্পাঙ্ক 50 হার্জ হলে 1 সেকেন্ডে 100 বার প্রবাহের অভিমুখ পরিবর্তিত হয়। এই কারণে বার্লো চক্রের ওপর ক্রিয়াশীল বলের অভিমুখও দ্রুত পরিবর্তিত হয়, ফলে চক্রের ঘূর্ণন সম্ভব হয় না, বন্ধ হয়ে যাবে। এরপর আসি তড়িৎ চুম্বকের ব্যবহারগুলি কি কি। বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে, চুম্বকীয় উত্তোলক তৈরিতে, মেডিকেল যন্ত্রপাতি তৈরিতে, বৈদ্যুতিক ঘণ্টা তৈরিতে, চুম্বক লক তৈরিতে, যে ডেটা স্টোরেজ হিসেবেও কিন্তু কাজে ব্যবহার করা হয়। এরপর আসছি তড়িৎ চুম্বক এবং সাধারণ চুম্বকের মধ্যে পার্থক্য। প্রথমত হচ্ছে চুম্বকীয় শক্তি নির্ণয় বিষয়টিকে যদি আমরা পার্থক্য হিসেবে দেখি তাহলে বৈদ্যুতিক প্রবাহের প্রয়োগ এবং বন্ধের মাধ্যমে চুম্বকত্ব নিয়ন্ত্রণ করা যায়। আর সাধারণ চুম্বকের ক্ষেত্রে স্থায়ী এদের নিয়ন্ত্রণ করা যায় না। চুম্বকত্বের উপস্থিতি, বৈদ্যুতিক প্রবাহ না থাকলে চুম্বকত্ব থাকে না তড়িৎ চুম্বকের ক্ষেত্রে, কিন্তু সাধারণ চুম্বকের ক্ষেত্রে সবসময় চুম্বকত্বের শক্তির পরিবর্তন, তড়িৎ প্রবাহের পরিমাণ অনুযায়ী চুম্বকত্বের শক্তি পরিবর্তিত হয়। সাধারণ চুম্বকের ক্ষেত্রে চুম্বকত্বের শক্তি স্থির বা পরিবর্তিত করা যায় না। কোরের ব্যবহার, তড়িৎ চুম্বকের ক্ষেত্রে লোহা ও অন্যান্য চুম্বকীয় পদার্থের কোর হিসেবে ব্যবহার করা হয়। সাধারণ চুম্বকের ক্ষেত্রে কোরের দরকার হয় না। এরপরে আসছি 7টা দেখো, যে একটি তড়িৎবাহী ঋজু পরিবাহীর জন্য উৎপন্ন চুম্বকের বলরেখার অভিমুখ দেখাও। তড়িৎ যে ঋজু পরিবাহীর চারপাশে উৎপন্ন চুম্বক বলরেখার অভিমুখ নির্ণয় করার জন্য দক্ষিণমুষ্ট নিয়ম বা রাইট হ্যান্ড রুল যে আছে সেটা ব্যবহার করা হয়। দক্ষিণমুষ্ট নিয়ম অনুযায়ী যদি পরিবাহীর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ বা কারেন্ট অভিমুখ ডান হাতের বুড়ো আঙ্গুলে রাখে তাহলে আঙ্গুলের বাঁকানো অংশগুলো চুম্বক বলরেখার নির্দেশ করবে এবং পরিবাহীর চারপাশে উৎপন্ন চুম্বক বলরেখাগুলি গর্তের আকারে বৃত্তাকার পথে বিন্যস্ত হয়। চুম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখের দিকের ওপর। তারপর হচ্ছে 8, তড়িৎ চুম্বকত্ব প্রস্তুতে কী কী লাগে। তামার তার লাগবে, লোহার কোর লাগবে, বিদ্যুৎ সরবরাহ লাগবে, সুইচ লাগবে এবং নিরোধক বা ইনসুলেটর লাগবে। বাকি বিষয়বস্তুটা তোমরা তো পিডিএফে পেয়ে যাবে। এরপরে আসি তড়িৎ চুম্বকের বৈশিষ্ট্য কী কী।
প্রথমত হচ্ছে চুম্বকত্বের নিয়ন্ত্রণ যোগ্যতা। তো তড়িৎচুম্বকের চুম্বকের বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, যেন যখন বিদ্যুৎ সরবরাহ করা হয় তখন এটি চুম্বকিত হয়, আবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে চুম্বকত্ব হারিয়ে যায়। চুম্বকত্বের শক্তির পরিবর্তন যোগ্যতা, যে প্রয়োজন মতো তড়িৎ প্রবাহ করে চুম্বকত্বের পরিবর্তন ঘটাতে পারি। দিক পরিবর্তনে চুম্বক ক্ষেত্র, বৈদ্যুতিক প্রবাহের দিক পরিবর্তন করলে চুম্বকের ক্ষেত্রের দিকও পরিবর্তন হয়, যে এটি চুম্বক ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কোরের উপাদানের উপর নির্ভরশীলতা, তড়িৎ চুম্বকের কার্যক্ষমতা এবং শক্তি ব্যবহৃত কোর ধাতুর উপর নির্ভর করে। সাধারণত নরম লোহা বা কাঁচা লোহা ব্যবহার করা, এটি সহজে চুম্বকীয় হয় এবং তাড়াতাড়ি চুম্বকত্ব হারায়। তাপমাত্রা প্রবাহ, তড়িৎ চুম্বক বেশি তাপমাত্রায় ব্যবহৃত হলে এর ক্ষমতা কমে যেতে পারে, কারণ অতিরিক্ত তাপ পরিবাহী তারের যে প্রতিরোধ বা রোধ বাড়িয়ে দেয়। সাময়িক চুম্বকত্ব, তড়িৎ চুম্বক স্থায়ী চুম্বকের মতো নয়, এটি শুধুমাত্র বৈদ্যুতিক প্রবাহ চলাকালীন চুম্বকত্ব ধরে রাখতে পারে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এরপরে আসছি 10, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কি বোঝায়। তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে বর্তনীর চারপাশে চুম্বক বলরেখার সৃষ্টি হওয়ার ঘটনাকে তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলা হয়। চুম্বক বলরেখার বৈশিষ্ট্য, চক্রাকার পথ হবে। চুম্বক বলরেখাগুলি চুম্বকের বাইরের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, চুম্বকের ভেতরের দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে চলে, কখনো একে অপরকে ছেদ করবে না। বলরেখাগুলি একে অপরকে অতিক্রম বা ছেদ করে না। ঘনত্ব, যেখানে চুম্বকের ক্ষেত্রের শক্তি বেশি সেখানে বলরেখার ঘনত্ব বেশি হবে। দিক নির্দেশনা, বলরেখাগুলি নির্দিষ্ট দিকে নির্দেশ করে, যা উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত প্রসারিত। বদ্ধবৃত্ত, চুম্বক বলরেখা সর্বদা একটি বদ্ধবৃত্ত তৈরি করবে। এরপরে আসছি 13, তড়িৎ চুম্বক বা বৈদ্যুতিক ঘণ্টার কাঁচা লোহা ব্যবহার করা হয় কেন, এর কারণটা কি। এর কারণটা দেখো, তড়িৎ চুম্বক বা বৈদ্যুতিক ঘণ্টায় কাঁচা লোহা ব্যবহার করা হয়, কারণটা কি, এটি সহজে চুম্বকীয় হয় এবং দ্রুত চুম্বকত্ব হারায়। ফলে বৈদ্যুতিক প্রবাহ চালু করলে লোহা দ্রুত চুম্বক হয়ে ওঠে এবং প্রবাহ বন্ধ করলে তাড়াতাড়ি চুম্বকত্ব হারায়, যা বৈদ্যুতিক ঘণ্টার মতো যন্ত্রে কার্যকর। চুম্বক বলরেখা কাকে বলে। চুম্বক ক্ষেত্রে একটি ক্ষুদ্র সর্ব বাধামুক্ত উত্তর মেরু যে পথ বরাবর গমন করে তাকে চুম্বক বলরেখা বলে। চুম্বক বলরেখা যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। এরপরে আসছি দেখো 14, একটি চিত্র অঙ্কন করে একটি বৃত্তাকার তড়িৎবাহী তারের ক্ষেত্রে তার চুম্বকের মেরুর দিক নির্দেশ। আচ্ছা, এখানে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি অন্য একটা চিত্র আছে, ছাড়ো এই কোশ্চেনটা ছাড়ো, অন্য একটা চিত্র বসানো হয়ে গেছে, এটা অন্য চিত্র হওয়ার দরকার ছিল। 15 দাগের দেখো, বৈদ্যুতিক মোটরের যে ব্যবহারিক প্রয়োগ। তো পাম্প, রোলার, ব্লোয়ার, রোলিং মিল প্রভৃতির ক্ষেত্রে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়। বার্লো চক্রকে বৈদ্যুতিক মোটর বলা হয় কেন। বৈদ্যুতিক মোটরের তড়িৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। বার্লো চক্রের যে তড়িৎ শক্তি ঘূর্ণন গতিশক্তিতে রূপান্তরিত হয়, তাই বার্লো চক্রকে বৈদ্যুতিক মোটর বলা হয়। বার্লো চক্রে কোন তরল ব্যবহার করা হয় এবং কেন। তো বার্লো চক্রে আমরা জানি পারদ ব্যবহার করা হয়, তো উচ্চ ঘনত্ব থাকার জন্য পারদের উচ্চ ঘনত্ব বেশি, ঘনত্ব উচ্চ হয় এবং বার্লো চক্রের মতো যন্ত্রে প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহের সাথে চুম্বকীয় শক্তির প্রতিক্রিয়া সঠিকভাবে প্রদর্শন করতে সাহায্য করে এই পারা বা পারদ বা মার্কারি। তড়িৎ প্রবাহ ক্ষমতা, পারা বা মার্কারি বা পারদ খুব ভালো বৈদ্যুতিক যে পরিবাহক এবং বা বৈদ্যুতিক প্রবাহ সহজে পরিবহনের মাধ্যমে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে সহায়তা করে। তরল অবস্থা,
তরল হিসেবে পারা সহজে প্রবাহিত হতে পারে, যা যন্ত্রটির কার্যকারিতা বজায় রাখে। এই বৈশিষ্ট্যগুলো থাকার জন্য পারদকে আমরা ব্যবহার করব বার্লো চক্রে। এরপর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথমে দেখো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম চিত্রসহ লিখতে বলেছে। বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বকক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহী গতির অভিমুখ বা পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। দেখো, এটা হচ্ছে তর্জনী। তর্জনী চুম্বক ক্ষেত্র নির্দেশ করছে, আর মধ্যমা নিচের দিকে প্রবাহ নির্দেশ করছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করছে। চিত্রটা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। একটি বার্লো চক্রের ঘূর্ণন কিভাবে প্রভাব দেখা যাবে যদি এই ঘটনাগুলো, এটা একবার করেছে, আরও একবার করছি। দেখো যে চক্রের ঘূর্ণনের প্রভাব সৃষ্টিকারী বিষয়গুলো, প্রথমত চুম্বক ক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে। দ্বিতীয়ত, তড়িৎ প্রবাহের অভিমুখ একই রেখে চুম্বকের মেরুদয়ের অবস্থান উল্টে দিলে চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে। 3, চুম্বক ক্ষেত্র ও তড়িৎ প্রবাহের অভিমুখ একই সঙ্গে উল্টে দিলে চক্রের ঘূর্ণনের অভিমুখ অপরিবর্তিত থাকে। তারপর হচ্ছে চুম্বক সরিয়ে নিলে বা তড়িৎ প্রবাহ বন্ধ করলে চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। সমমুখী তড়িৎ প্রবাহের বদলে পরিবর্তিত তড়িৎ প্রবাহ পাঠালে চক্রের ঘূর্ণন হবে না। প্রবাহ বৃদ্ধি হলে চক্রের ঘূর্ণন বেড়ে যাবে, অর্থাৎ চক্র আরও জোরে ঘুরবে। তারপর আসছি চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়লে চক্রের ঘূর্ণন বেড়ে যাবে, চক্র আরও জোরে ঘুরবে। এরপর আসি বার্লো চক্রের ঘূর্ণন বেগ কিভাবে বাড়ানো যায়। এটা বিস্তারিত আমরা পূর্বের প্রশ্নেতে করে এসেছি, তো এটা ইন শর্টে দেখে নাও। চুম্বকের মেরুশক্তি বাড়ানো কিংবা তড়িৎ প্রবাহে বৃদ্ধি করা বার্লো চক্রের ঘূর্ণন বৃদ্ধি করে। এটা বিস্তারিত বড় করে লিখতে হবে কিন্তু, হ্যাঁ, এটা ইন শর্টে জাস্ট আমি করেছি, এটা একবার হয়েছে বলে। পূর্বে দেখবে সংক্ষিপ্ত প্রশ্নে করা আছে বড় করে। এরপর হচ্ছে বার্লো চক্রের কার্যনীতি। এটা সকলেই জানো, নতুন আর কিছু না। তোমরা পারলে এটা স্ক্রিনশট নিয়ে নাও, বা তোমরা তো পিডিএফে তো পেয়ে যাচ্ছ, ঠিক আছে, সেইখান থেকে নিয়ে নিতে পারবে, এটা আর বলবো না। এরপর পরীক্ষার সাহায্যে প্রমাণ করো কোনো পরিবাহী তড়িৎ প্রবাহ হলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো এইখানে প্রথমত হচ্ছে প্রয়োজনীয় উপকরণগুলো লিখে দেবে। প্রয়োজনীয় উপকরণ: ব্যাটারি, তামার তার পরিবাহী হিসেবে, কম্পাস, সুইচ। এবং প্রথম ধাপে কি করতে হবে দেখো, প্রথম ধাপে তামার তারকে ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করুন। যে তারের পাশে একটি কম্পাস রাখতে হবে, যেটি তারটি কম্পাসের কাছাকাছি থাকে। ব্যাটারির সাথে তারের সংযোগের মাধ্যমে এই সুইচ ব্যবহার করে বৈদ্যুতিক প্রবাহ চালু করতে পারি। তারপর পর্যবেক্ষণে বৈদ্যুতিক প্রবাহ চালু হলে কম্পাসের সুই তার মূল অভিমুখ থেকে সরে যাবে। বৈদ্যুতিক প্রবাহ ফলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যা কম্পাসের চুম্বকীয় ক্ষেত্রকে প্রভাবিত করে। যখন বৈদ্যুতিক প্রবাহ বন্ধ হয়ে যায় তখন কম্পাসের সুই আবার তার মূল অবস্থানে ফিরে আসে। সিদ্ধান্ত: এই পরীক্ষা থেকে বোঝা যায় যে বৈদ্যুতিক প্রবাহের কারণে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, যা প্রমাণ করে তড়িৎ চুম্বক ক্রিয়া ঘটেছে। এটা একটা চিত্র সাহায্যে তোমরা করবে। এরকম একটা, দাঁড়াও চিত্রটা এঁকে দিই, এটা সুরশলাকা রেখে দেবে, একটা তোমার কি বলবো আর দণ্ডচুম্বক রেখে দেবে। তার ওপর তড়িৎ প্রবাহ যদি আমরা করি তাহলে এদের কিন্তু নর্থ সাউথ, এদের কিন্তু বিক্ষেপণ ঘটবে। এইরকম একটা চিত্র রাখবে, তারপরে এই সিদ্ধান্তগুলো রেখে দেবে। এরপর ওরস্টেডের পরীক্ষার বিবৃত করো। ওরস্টেডের পরীক্ষাটা কি? ওরস্টেডের পরীক্ষায় দেখায় যে বৈদ্যুতিক প্রবাহ চুম্বক ক্ষেত্রে সৃষ্টি করতে পারে। একটি তারের মধ্যে তিনি একটি তারের মধ্যে বৈদ্যুতিক প্রবাহ চালিয়ে তার পাশের একটি চুম্বক সুই বা কম্পাস রাখেন। তিনি লক্ষ্য করেন যে বৈদ্যুতিক প্রবাহ চালু হলে কম্পাসের সুই বা তার দিক
পরিবর্তিত হচ্ছে এবং যা নির্দেশ করছে যে বৈদ্যুতিক প্রবাহ চুম্বক ক্ষেত্র তৈরি করে। সিদ্ধান্তটা কি আছে? বৈদ্যুতিক প্রবাহ চুম্বক ক্ষেত্র তৈরি করে। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ এবং চুম্বকত্বের মধ্যে সম্পর্ক রয়েছে এবং তড়িৎচুম্বকের ধারণার ভিত্তি স্থাপন করে। এরপর আসে বৈদ্যুতিক মোটরের গঠন ও কার্যনীতি। এটা তোমরা পারবে চিত্রসহ ফলে পিডিএফে তোমরা পেয়ে যাবে, একদম পিডিএফে সব পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সম্ভব যদি হয়, সম্ভব ঠিক না, আমি তোমাদের বলছি যে যদি তোমরা এই পিডিএফ পেডটা নাও, পিডিএফ পেড গ্রুপে যদি তোমরা জয়েন হও, তোমরা কিন্তু কোনোভাবেই লস খাবে না। ঠিক আছে, তোমরা অনেকটাই উপকৃত হবে। পূর্বে আমরা মাধ্যমিকের ক্ষেত্রে এরকম পিডিএফ পেড গ্রুপ করেছিলাম, তাতে অনেক ছাত্রছাত্রীরাই উপকৃত হয়েছে। ইভেন বিভিন্ন টিউশনির মাস্টারমশাইরাও কিন্তু নিয়েছিলেন। তো তোমাদের বলছি খুবই অল্প অর্থ, ঠিক আছে, প্রত্যেকটি বিষয়ের জন্য 100 টাকা করে নিচ্ছি, মোট 3টি বিষয়ের জন্য 300 টাকা। এটা এমন কিছু না তোমাদের সাধ্যের বাইরে হয়ে যাবে, এটা কিন্তু তোমাদের সাধ্যের মধ্যেই আছে। আর তোমরা যে কোনো জায়গায় টিউশন পড়তে গেলে দেখবে 1 মাসের বেতন 600-700 করে নেয়, তাই না? তো তোমাদের সুবিধার্থে যাতে সবাই এই সুবিধা পায়, সেই জন্য অবশ্যই কথাটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পারলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।